আজ আমরা নবম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ে পর্যায় গ্রুপ ও ব্যতিক্রমধর্মী দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস শিখব। তাহলে আমরা পর্যায় গ্রুপ বের করতে হয়। সাপোজ আমরা একটা মৌল নিলাম সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, এই ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। এই ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তর কত? 3s1। এই শেষ শক্তি স্তরের পর্যায় হচ্ছে 3, মানে n এর মান হচ্ছে 3, তাহলে পর্যায় হবে এটা 3। আর গ্রুপ হবে এই s এর উপরে যে মানটা আছে সেটা হচ্ছে গ্রুপ 1, মানে এটা হচ্ছে নিয়ম 1। তার মানে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে যে মান থাকবে সেটা হচ্ছে পর্যায়, এবং উপরে যে মানটা থাকবে s এরপরে আর কোনো অরবিটাল নাই, সেটা হচ্ছে গ্রুপ। আরেকটা যদি আমরা করি, ফসফরাস 15 পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p3। এইটা শেষ শক্তি স্তর হচ্ছে 3, পর্যায় হচ্ছে 3। আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে s এর অরবিটাল পরে যদি p অরবিটাল আসে, একটু খেয়াল করে রাখো, দেখো এটা s অরবিটালের পরে যদি p অরবিটাল আসে, s এর মান হচ্ছে 2, p এর মান হচ্ছে 3, তাহলে s এবং p অরবিটালের সাথে 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ হয়ে যাবে 15। এটা হচ্ছে নিয়ম 2। এরপরে আরেকটা যদি আমরা ধরি আয়রন 26, ইলেকট্রন করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3p6। এইটার শেষ শক্তি স্তর হচ্ছে এইটা, তাহলে এটার শেষ শক্তি স্তরের তাহলে 4 আছে, তাহলে পর্যায় হচ্ছে 4। আর এটার গ্রুপ বের করতে গেলে s এর আগে যদি d থাকে, এবং d এবং s এর যে উপরে যে সংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে, 6 যোগ 2 তার না 8, এটার গ্রুপ হচ্ছে 8। এইভাবে এটা হচ্ছে নিয়ম 3। তাহলে একবার খেয়াল করো, যদি শুধু s থাকে এরপরে আর কোনো অরবিটাল না থাকে, একটা অরবিটাল আছে এরপর আর কোনো অরবিটাল নাই এই শক্তি স্তরে, তাহলে এটা পর্যায়ক্রমিক গ্রুপ 1, এইভাবে একটা নিয়ম 1। কিন্তু s এর পরে যদি p থাকে, তাহলে পর্যায়ক্রমিক গ্রুপ s এবং p যোগ করে 10 যোগ করতে হবে, এই দুটো যোগ করে সেটা 10। আর যদি দেখা যায় যে s আছে, এই যেমন s আছে, এটা কিন্তু d ছিল না নিয়ম 1 এ, কিন্তু এর আগে d আছে, তাহলে পর্যায় কিন্তু 4 হবে। গ্রুপ হিসাব করার সময় এই 6 আর 2 যোগ করতে হবে, তাহলে সেটা হচ্ছে গ্রুপ হবে। এইভাবে আমরা 3টা নিয়মের মাধ্যমে নবম শ্রেণীর পর্যায় গ্রুপ খুব সহজে বের করতে পারবো। এর পরবর্তীতে আমি দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো, ব্যতিক্রমধর্মী দুটি মৌলের। একটু খেয়াল করো, যেমন এই দুটা কিন্তু ক্রোমিয়াম 24 এবং কপার 29, এই দুটো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় আমাদের কিন্তু প্রশ্নে আসে এসএসসি পরীক্ষায়। এটা ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 18। এরপরে 4s 3d। স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা এটা যদি আমরা করি, প্রথমে 4s পূরণ করতে হবে, তাহলে 18 দিয়ে 20 20 আর 4 24। কিন্তু এইটাই কিন্তু ব্যতিক্রম। এখানে d অরবিটাল 10টা ইলেকট্রন ধরে,
এবং এটা আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় বেশি সুস্থিতিশীল। এই কারণে ইলেকট্রোবিন্যাসের নিয়ম অনুযায়ী এইটা এমন করা হয় 4s1 3d5 এইটা এমনটা করা হয়। তাহলে এটা সর্বশেষ যেটা ইলেকট্রোবিন্যাস দাঁড়ালো ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3p5 4s1 এটা একটু মনে রাখতে হবে ব্যতিক্রম। এর পরবর্তীতে আমরা কপার 29 করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 3p এর পরে যেহেতু 4s ইলেকট্রন যায় তাহলে 18 দিয়ে 20 20 আর 9 29 এইটা একটু খেয়াল করো। আমি কি বলছিলাম ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। তাহলে এখানে যেহেতু 9 আছে আর এখানে 2 আছে তাহলে এই দুটোটি এক্সচেঞ্জ হবে। ডি এর পাওয়ারে 10 হবে 4s এর পাওয়ারে 1 হবে। তাহলে এইভাবে তোমরা যদি এই দুটো ইলেকট্রন মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।